ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তারা বেশ কিছু কমিশনও কমিশন গঠন করেছে, 10টি কমিশন, প্রথমে 6টি পরে 4টি কমিশন গঠন করেছে। তার মধ্যে স্বাস্থ্য কমিশন আছে। বাংলাদেশের যে স্বাস্থ্য পরিস্থিতি, আমাদের যে সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলো যে আছে, সেখানে যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে, সেখানে যে প্রশাসনিক এবং সেবাগত যে দুর্বলতাগুলো রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে পূরণ করা যায়, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসক তৈরি করার যে চাহিদা দীর্ঘদিনের রয়েছে, সেই প্রসঙ্গগুলো কিংবা চাহিদা কিভাবে পূরণ করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই কমিশন একটি প্রতিবেদন তারা প্রণয়ন করবেন সরকারের কাছে, এবং এই প্রতিবেদনের মাধ্যমে কিংবা মধ্য দিয়ে তারা যে সুপারিশগুলো তুলে ধরবেন, সেই সুপারিশগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য কিংবা অব্যবস্থাপনা, সেটি দূর হবে, এটি মানুষের প্রত্যাশা। এই আলোচনাগুলো, অর্থাৎ আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই অবস্থাগুলোকেই তুলে ধরতে চাই সম্মানিত বিশেষজ্ঞের আলোচনা এবং মতামতের প্রেক্ষাপটে, যে কীভাবে সেই অব্যবস্থাপনা কিংবা নৈরাজ্য দূর করা যায়। পাশাপাশি শীতের মৌসুম চলছে, এই সময় এসেও অনেক অসুখ বিসুখ, শীতের অসুখ যেগুলো বা শীতকালীন অসুখ বলে পরিচিত, সেই অসুখগুলো আছে। চর্ম সংক্রান্ত যে জটিলতাগুলো বা অসুখগুলো শীতকালে হয়ে থাকে, এই অসুখগুলো থেকে ভালো থাকার উপায় কী, কীভাবে সেগুলোকে প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে আলোচনা শুনব। এবং পাশাপাশি একেবারে আমাদের তৃণমূলের যে শীতের প্রকোপ এবং সেক্ষেত্রে মানুষের জনজীবনে অসুখ অথবা অসুখ বিসুখ, পাশাপাশি যে ভোগান্তিগুলো তৈরি হচ্ছে, সেই ভোগান্তিগুলো কিভাবে দূর করা যায়, সেই বিষয়গুলো আজকের আলোচনায় তুলে নিয়ে আসার চেষ্টা করব। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম স্বাস্থ্য ব্যবস্থার সর্বশেষ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সম্মানিত চিকিৎসক অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আলোচনায় যাওয়ার আগে এইটু আপনাদেরকে জানিয়ে রাখি, আরও দুজন সম্মানিত আলোচক, একজন চিকিৎসক এবং আরেকজন আমাদের প্রতিনিধি অনলাইনে যুক্ত হবেন। তারা যুক্ত হলে তাদের আলোচনা এবং তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। আমরা সেই অপেক্ষায় থেকে আমরা আলোচনায় যাচ্ছি। অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার, আলোচনাটি এভাবে শুরু করতে চাই যে আসলে আমাদের স্বাস্থ্যসেবার যে পরিবর্তন দরকার, যে ধরনের অব্যবস্থাপনার কথা আমরা শুনি, যে ধরনের নৈরাজ্যের কথা বা বিশৃঙ্খলার কথা আমরা শুনি, এই জায়গাগুলো আমরা কেউই চাই না। আমরা কেন, আমাদের দেশে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে হাসপাতালের সংখ্যাও কিন্তু একেবারে কম নয়, এরপরেও আমরা অন্য দেশে চিকিৎসার জন্য যাই, আমাদের রোগীরা যেতে হয় তাদেরকে। এই যেতে হওয়াটা কিভাবে বন্ধ করা যায়, এই জায়গা থেকে আলোচনাটা শুরু করি। স্বাস্থ্যই সকল শোকের মূল। আমি যে বলি সুস্বাস্থ্যই সকল শোকের মূল। তো প্রথম হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর স্বাস্থ্য, শিক্ষা। তো স্বাস্থ্যে যে প্রথম কথা হলো যে আমরা এই স্বাস্থ্যের জন্য শুধু যে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা না, সারা দেশে যেন আনাচে কানাচে এই স্বাস্থ্যের বাণী এবং স্বাস্থ্যে যে মানুষের স্বাস্থ্যের যে রোগ নিরাময় ব্যবস্থাটা ছড়িয়ে পড়ে, এটি আমাদের প্রয়োজন। তো আমরা দেখতেছি এখন বর্তমান যে সরকার, এই সরকারের উপর মানুষের অনেক প্রত্যাশা, কারণ অনেক কিছুর পরে রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত। তো এর মধ্যে সবচেয়ে বড় জিনিস দেখা যাচ্ছে যে কতগুলি সংস্কার কমিশন করা হয়েছে। সেপ্টেম্বর মাসে 6টা, আর তারপরে অক্টোবর আরও 4টা, তার মধ্যে স্বাস্থ্য অন্যতম। তো এখানে যেটা আমরা দেখি, আমাদের অব্যবস্থার কথা যদি ধরি, গত 30 বছরে অনেক ধরনের শিক্ষার এবং স্বাস্থ্যের অনেক কিছু করা হয়েছে, কিন্তু এখনও কিন্তু তৃণমূল পর্যায়ে বা এমনকি শহরেও যে মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থার তেমন কোনো রকম পরিবর্তন হয়নি। তবে একটা জিনিস উল্লেখযোগ্য, যে আমাদের দেশে কিন্তু প্রিভেন্টিভ হেলথের বেশ উন্নতি, ভ্যাকসিনেশনের যে কাজটা, যেমন আমরা দেখি পোলিও ভ্যাকসিন বা অন্যান্য যে ভ্যাকসিনগুলি, MMR, এই ভ্যাকসিনে অনেক। বাট মানুষের যে চলমান স্বাস্থ্য হলো মানুষের প্রথম হলো আমার ব্যক্তিগত স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, তারপরে পারিবারিক স্বাস্থ্য, তারপরে সামাজিক স্বাস্থ্য। এই সব মিলিয়েই কিন্তু আমাদের স্বাস্থ্য রক্ষার একটি ট্রি। আমাদের অঙ্গীকার হবে আমাদের সবার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। জি, এই জায়গাতে আপনি খুব চমৎকার করে বলছিলেন, শুধু স্বাস্থ্যই হলো হবে না, সেটি স্বাস্থ্যটা সুস্বাস্থ্য হওয়া প্রয়োজন। আমাদের এখানে স্বাস্থ্য নিয়ে নানা ধরনের ধারণা আছে, নানা ধরনের প্রচলিত কিছু মিথ আছে, এবং সেগুলোর প্রতি মানুষের আমরা বিশ্বাসটাও দেখি। আমাদের দেশে অধিকাংশ মানুষের, বিশেষ করে তৃণমূল পর্যায়ে ধারণাটা বেশি, যে দেখতে খুব হেলদি হলে অথবা ওজন বেশি হলে
তাকেই সুস্বাস্থ্যের অধিকারী হিসাবে মনে করা হয়, কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান কি বলে? আচ্ছা, স্বাস্থ্যবিজ্ঞান এখন বলে, আগে বলতো মোটা সোটা মোটা তাজা মানে খুব ভালো স্বাস্থ্য, ইদানিং তা বলে না। প্রথম কথা হলো মানুষের শরীরের যে মানুষের একটা শরীরে বিএমডি বলা হয়, যে মানুষের যে একটা বেজাল বডি একটা ইন্ডেক্স আছে, বিএমআই যদি ঠিক থাকে, বিএমআই মানে শুধু যে মোটা সোটা সেইটা না, বা শুকনাও না তাও না, এই জিনিসটা আমাদের সুষম খাদ্যের মাধ্যমে আমাদের ঠিক রাখতে হবে। অবেসিটি, আগে বলতো অবেসিটি মানে মানুষ, এখন বলে অবেসিটি ইজ এ ডিজিজ। আমি অধুনা আমস্টারডামের কনফারেন্সে গেলাম, শুধু আলোচনা হইল একটা মানুষ মোটা হইলে কি কি রোগ হতে পারে। এটা কিন্তু সুস্বাস্থ্য না, এটা অস্বাস্থ্যের লক্ষণ। প্রথম দেখা যাচ্ছে এটা মানুষের যদি অনেক বেশি ওজন হয়, তার পেটের চর্বি, এটাকে মধ্যে অ্যাডিপোসাইড নামে একটা সেল হয়, এটাকে বলে অ্যাডিপোকাইনেজ নামে একটা জিনিস তৈরি হয়। এটা কিন্তু প্রত্যেকটা সিস্টেমকে ধরে, প্রথম লিভার, তারপর হার্ট। আমাদেরকে হার্ট অ্যাটাক যাদের হয় তাদের অনেক বেশি ওজন বেশি থাকে, যাদের ফ্যাটি লিভার হয় তাদের ওজন বেশি থাকে, তো দেখা যায় শ্বাসকষ্ট হয় তাদের ওজন বেশি থাকে, এবং প্রত্যেকটা রোগের জন্য এই ওজনটা অনেক বেশি। তার মধ্যে আছে আমাদের সমাজের স্ট্রেস, আমরা সবসময় দুশ্চিন্তায় ভুগি, আমরা অনেক কিছু চাহিদা বেশি। আমরা যদি সীমিত আয়ের মধ্যে সীমিতভাবে থাকতে পারি এবং আমাদের শরীরটাকে ঠিক রাখতে পারি, এবং খাওয়ার ব্যাপারে খুবই আমরা সুষম খাবার, আমাদের অনেকে চর্বি বেশি খাচ্ছেন, অনেকে যাচ্ছে অপুষ্টিতে ভুগতেছেন, এবং অপুষ্টিও না অতিপুষ্টিও না, আমাদের দুইটার মাঝামাঝি থাকতে হবে। তাই আমরা শরীরটাকে ঠিক রাখার জন্য প্রথম হলো সুষম খাবার। তো স্বাস্থ্য মানে শুধু ওষুধ না, একটা মানুষকে একটা হেলদি খাবারের ব্যাপারে কিন্তু ডাক্তার সচেতন হইতে হবে। আমরা অনেক সময় বলি যে আপনি ওজন কমান, অথবা ডায়াবেটিস কন্ট্রোল না করলে চর্বরোগ কন্ট্রোল হবে না, এটা একটা মেসেজ আছে। একটা ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয় অনেক কিছুই হবে। একটা ডায়াবেটিস হলে অনেকগুলি রোগের একটা মূল সেন্টার। তো সেরকম অবেসিটি বা মানুষের ওজন বেশি, এটা কিন্তু সেন্টার অফ সো মেনি ডিজিজেস। তাই আজকাল যেটা গবেষণা করে দেখা গেছে যে প্রত্যেকটা মানুষকে সুষম খাবার গ্রহণ করে তার সুস্বাস্থ্য রক্ষা করার জন্য তার ওজনটা ঠিক রাখতে হবে, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। এবং স্বাস্থ্য খাতের অথবা ব্যবস্থার কি ধরনের সংস্কার প্রয়োজন সেই আলোচনা আমরা করব। তবে এটি একটু শুনে নিতে চাই, যেহেতু যারা শুনছেন তারা উপকৃত হবেন, যে তার লাইফ স্টাইলটা কেমন হবে আপনার আলোচনার মধ্যে দিয়ে। সেটা হচ্ছে আমাদের এখানকার যে, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের যে ভৌগোলিক অবস্থা, বা আরও স্পষ্ট করে বললে বাংলাদেশের যে অবস্থা, তার সাথে বিভিন্ন ঋতুর বা সিজনের যে সম্পর্ক, এবং এখানে যে অসুখ বিসুখগুলো বেশি হয় বা বেশি ভোগেন যে সমস্ত অসুখ বিসুখগুলোতে মানুষ, তার প্রেক্ষাপটে কোন ধরনের লাইফস্টাইলটাকে মানুষ গুরুত্ব দিয়ে তিনি তার জীবন ব্যবস্থাকে সাজাতে পারেন সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য? আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা একদম করি না, এক নম্বর হলে আমরা কোনো রকম ব্যায়াম করি না। যেমন সকালবেলা যদি সবাই একটু সাধারণ খালি হাতে ব্যায়াম করেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু বিভিন্ন রকম স্ট্রেস আছে, অনেক কিছু আছে, তো আমরা যদি চেষ্টা করি শরীরের সুস্বাস্থ্য গঠনের জন্য, হাঁটার উপরে ব্যায়াম নাই, তারপরে যে হাত পা আমরা ছোটোবেলায় স্কুলে প্যারেড করছি, পিটি করছি, ওইগুলো যদি ঘরে আমরা করি তাহলে কিন্তু স্বাস্থ্যটা ঠিক থাকে। আমরা যেটা করি রাতে খাওয়ার পর শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, তারপরে হয় কি এই খাওয়াটার হজম হয় না, এটা থেকে যায় শরীরে ফ্যাট হিসাবে, শরীর রক্ষিত থাকে। তাই আমরা চেষ্টা করবো প্রথম হলো শরীরটাকে আমরা চেষ্টা করব একটা শরীর চর্চাকে আমরা করব। শুধুমাত্র যে ঘুম খুব ইম্পর্টেন্ট, ঘুমটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এবং খাওয়ার ব্যাপারে আমাদের দেখতে হবে আমাদের খাওয়ায় ফলমূল আছে নাকি, শাকসবজি আছে নাকি, তরকারি। যেমন বাচ্চাদের দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে যে ব্রণ হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে অনেক পেট বড় হয়ে যাচ্ছে। তার কারণ কি? তাদের নড়াচড়া নাই, স্কুলগুলির মধ্যে কোনো মাঠ নাই, তাদের খেলার জায়গা নাই, তারা কোথায় খেলে? গেম খেলে। আবার একটা এখনকার যে বর্তমান প্রজন্ম যেটা হচ্ছে গেম খেলে, কি খেলাধুলা করো? ফুটবল খেলো বলে না, গেম খেলি। কি গেম খেলো? বলে আমি কম্পিউটার গেম। কম্পিউটার গেম তো স্বাস্থ্য ঠিক থাকবে না, এতে স্ট্রেস লেভেল বাড়বে এবং বাচ্চাদের রাগ বেড়ে যাচ্ছে, বাচ্চারা পড়তে বসে রাগ হয়ে যায়, তাদের মনোযোগ চলে যাচ্ছে, এবং চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রে অনেকই জটিলতার মধ্যে পড়ছেন। দেখা যাচ্ছে ছোট বাচ্চারা এত বেশি চশমা এখন পরে, তার কারণ সমীক্ষায় দেখা গেছে এই যে স্মল স্ক্রিন, ছোটো যে স্ক্রিনে আমরা তাকিয়ে থাকি, বাচ্চারা খেলে যে গেম খেলে, তাতে তার কিন্তু দৃষ্টিশক্তির অনেক ক্ষতি হয় এবং অল্পতেই তার নিয়ার ভিশনটা নষ্ট হয়ে যায়। এবং অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো, তবে আমাদের সঙ্গে আমাদের একজন প্রতিনিধি যুক্ত হয়েছেন, তার কাছ থেকে তৃণমূলের এই শীতে কি স্বাস্থ্য অবস্থা, কি অসুখ বিসুখের ধরনটা কেমন আছে, বিশেষ করে কেমন হচ্ছে অসুখ বিসুখের সেই পরিস্থিতি, কেমন হাসপাতালগুলো থেকে কেমন সেবা পাচ্ছে, সে অবস্থা একটু জেনে নিতে চাই। আমাদের সঙ্গে এশিয়ান টিভি রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাদশাহ ওসমানী, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। আসলে আমি যে বিষয়টা আপনি বলেছেন যে আসলে রংপুরে কিন্তু আজকে শীতের কিন্তু আমরা যারা দেখেছি তাপমাত্রা, আমরা রংপুরে যদি দেখেছি 14.6
এখানে দেখেছে এখানে আবহাওয়া অফিস থেকে, কিন্তু আমরা তেঁতুলিয়ে যেটা দেখেছি এখানে কিন্তু আমরা দেখেছি যে 9.4 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনি জানেন যে রংপুরে একটি বৃহৎ হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এভাবে যে মেডিকেলগুলো রয়েছে এবং উপজেলা পর্যায়ে যে মেডিকেলগুলো রয়েছে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে বিশেষ করে এই ঠান্ডার কারণে শীতজনিত নানান রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। বিশেষ করে ঘন কুয়াশার কারণেই কিন্তু আমরা এখন যে বসেছি তার প্রায় 1.5 ঘন্টা আগে থেকে কিন্তু আমরা ঘন কুয়াশা নেমেছে এবং গাড়ি ঘোড়া কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে। যারা গরিব অসহায় তারা কিন্তু বিভিন্ন করে আক্রান্ত হয়ে কিন্তু স্থানীয় চিকিৎসকের কাছেও যাচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি যে এখানে ঠান্ডায় বিশেষ করে যারা একটু কাটাফোড়ায় যারা ভুগছে তাদের যেমন সারছে না, আর এখানে দেখছি আমরা যে যারা বিশেষ করে এখানে ত্বকের সমস্যা হচ্ছে অনেকের, আমরা যেটা জানতে পেরেছি এখানে সর্দি কারো এখানে বেড়েছে, কারো আবার জ্বর মাথার ব্যথাও হচ্ছে, এমনটি আমরা দেখেছি হাসপাতালে। এখানে রংপুর হাসপাতালে পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু এখানে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। তারপরে আমরা দেখেছি যারা গরিব অসহায় মানুষ তারা শীত নিবারণে কিন্তু তারা আগুন তাপাতে গিয়ে কিন্তু এখানে অনেকেই আবার আগুনে ঝলসে যাচ্ছেন, এমনও রোগীর তথ্য আমরা পেয়েছি। সেটিও আছে। বাদশা ওসমানী ভাই, এটা হাসপাতালে যারা শীতকালীন অসুখে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য, হাসপাতাল থেকে কি যে ধরনের চিকিৎসা দেওয়ার কথা বা যে সেবাটি পাওয়ার কথা সেটি কি পাচ্ছেন কিনা? না, অনেকে অবশ্য অভিযোগ করে জানাইছেন যে এখানে তারা জানিয়েছেন আমাদেরকে যে তারা যেটা আশা করছেন, যেভাবে তারা আশা করছেন যে আমরা ওখানে চিকিৎসা পাবো, সেভাবে তারা কিন্তু অন্যান্য হাসপাতাল না পেলেও হয়তো বড় বড় হাসপাতালে তারা কিছুটা পেলেও কিন্তু বিশেষ করে অনেক হাসপাতালে ডাক্তার সংকটের কথা বলেছেন, ডাক্তাররা ওষুধ নেই বলেছেন, তবে রুগীদের নানান অভিযোগ তারা কিন্তু ঠিকমতো সেবা পাচ্ছেন না। এখানে আমরা দেখছি যে একজন ডাক্তার প্রাইভেটে যেভাবে চিকিৎসা করান হাসপাতালে কিন্তু সেভাবে চিকিৎসা করান না, এমনটি কথা অনেক রুগী আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো খোঁজ নিয়ে দেখেছি যে তাদের যে চাওয়াটা যে চিকিৎসার জন্য তারা যান, এখানে যারা বিশেষ করে গরিব অসহায় যারা হাসপাতাল ছাড়া কোনো উপায় নেই, যারা প্রাইভেটে চিকিৎসা করতে পারেন না, তারা কিন্তু বিশেষ করে আমাদেরকে বেশি কমপ্লেইন তারা জানিয়েছেন যে আমরা কিন্তু গরিব অসহায় যারা তারা কিন্তু হাসপাতালেই যাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সময় একটা রোগী যাচ্ছেন ওই সময় কিন্তু ডাক্তার ওখানে যিনি দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু থাকেন না, সেক্ষেত্রে কিন্তু তারা সেই সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ওখানে কিন্তু ঔষধ সরবরাহের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা অনীহা প্রকাশ করেন, এমনটা অনেক রোগী আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলেই কিন্তু আমরা দেখেছি যে এই রংপুর বিভাগের বিশেষ করে যে 58 উপজেলা রয়েছে, এই 8 জেলায় এখানে কয়েকটি মেডিকেল কলেজ রয়েছে, কয়েকটি স্থানে যদিও চিকিৎসা সেবা মিলছে কিন্তু 80%ই আমাদের কাছে অভিযোগ আছে যে ঠিকমতো ডাক্তাররা এবং ওষুধ তারা চিকিৎসা সেবা দিচ্ছেন না, এমনটি অভিযোগ কিন্তু এখানে করছেন সাধারণ রোগীরা। এখানে কিন্তু আপনি জানেন যে সাধারণ রোগীরাই কিন্তু বেশিরভাগ বলছেন এখানে, তার কারণ তারা তো এখানে বড় ডাক্তারের কাছে গিয়ে এখানে তাদের সেই ভিজিট দিয়ে কিন্তু তারা চিকিৎসা করার এই অর্থ তাদের নেই। এই সময়টা আপনি জানেন যে রংপুর অঞ্চলে এ সময় যদিও ধান উঠে গেছে, এখন আলু লাগানোর সিজন, যেটা একটু আলু হয়তো আগাম আলু ছিল সেটা উঠতেছে, সব মিলে কিন্তু মানুষের হাতের অবস্থা ভালো নেই। সেক্ষেত্রে সাধারণ যারা রোগী খেটে খাওয়া যারা মানুষ তারা বেশি বিঘ্ন পড়েছেন, তারা অসুস্থ হয়ে পড়ে। জি জি জি, শীত বস্ত্র তারা কিন্তু বিশেষ করে শীত বস্ত্রের বিষয়টা যদি বলি, আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখানে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক তাদের সাথে যোগাযোগ করেছি, সেভাবে কিন্তু এখনো বিতরণ শুরু করতে পারেননি। তার মানে সেভাবে শীত বস্ত্র না থাকার কারণেই কিন্তু পুরনো যারা যে আছে কাপড় চোপড় সেটা নিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে বিশেষ করে এখন পর্যন্ত যদি শীত বস্ত্র এভাবে দেওয়া শুরু না হয়, আর যেভাবে আবহাওয়া অফিস বলছেন যে আবারও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে, এখানে সন্ধ্যা নামার আগেই যেভাবে কুয়াশা এবং কনকনে ঠান্ডা, হাত পা বাহিরে রাখলে কিন্তু মনে হয় যে হাত পা গুলো আঙ্গুলগুলো একখানে হয়ে আসতেছে ঠান্ডার কারণে। সব মিলেই কিন্তু তারা নানান অভিযোগের কথা বলছেন, যেমন রুগীরা যে এখানে শীত বস্ত্র দেওয়া হচ্ছে না, ঠিক মতো চিকিৎসা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে শীত বস্ত্র বাড়ালে বা চিকিৎসার ব্যবস্থা যদি আরো একটু উন্নত করা যায় তখন এই অভিযোগগুলো থাকবে না এবং পাশাপাশি শীতকালে যে অসুখ বিসুখগুলো তৈরি হয় সেটিও মানুষ সহজে মোকাবেলা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ বাদশাহ ওসমানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী, তৃণমূলের শীত এবং শীতের কারণে যে অসুখ বিসুখ, বিশেষ করে তিনি বলছিলেন যে রংপুরের মানুষের যারা হাসপাতালে যাচ্ছেন তাদের একটা বড় অংশ চর্ম বা ত্বকের সমস্যা নিয়ে যাচ্ছেন।
প্রতিরোধ হিসাবে কিভাবে মানুষ সতর্ক থাকতে পারেন এই ধরনের শীতের প্রকোপ যে এলাকাগুলোতে বেশি? আমাদের দেশে শীত যখন আসে তখন বাতাসটা শুষ্ক থাকে, আর্দ্রতা কমে যায়, যে কারণে স্কিনটা ড্রাই হওয়ার কারণে, শুকনো হওয়ার কারণে যার আগে থেকে এক্সিমা আসে বেড়ে যায়, সোরিয়াসিস বেড়ে যায়, ইকথিওসিস বেড়ে যায়। আর শিশুদের যেটা হয়, শিশুদের অনেক যে অ্যাটোপিক এক্সিমা নামে এক ধরনের চর্মরোগ বাচ্চাদের হয়, তাদের কিন্তু শরীরটা গালটা লাল হয়ে যায়, হাত পা শীতের কারণে অনেকটা শুকিয়ে যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডা এবং ধুলার কারণে, এই ধুলাবালির কারণে অনেকের হাঁচি হয়, কাশি হয়, এগুলি ঠান্ডার কারণে হয়। তো শীতকাল আসার আগে দুইটা জিনিস, শীতবস্ত্র বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রথম, এবং যারা বয়োবৃদ্ধ, যারা আমাদের দেশে সিনিয়র সিটিজেন আছেন, আমরা এখন বয়োবৃদ্ধ না বলে সিনিয়র সিটিজেন যদি বলি তাদেরকে, মুরব্বীরা, তাদের কিন্তু একটু ভালো শীতের কাপড় দরকার। শীত আসার আগেই এই কাপড়টা প্রয়োজন, কারণ আমরা দেখি আমাদের যখন কোনো শীতের যখন সত্য প্রবাহ আসে তখন কম্বল বিতরণে হিড়িক পড়ে যায়। এই যে এখন যে ভদ্রলোক বলেন বাদশাহ সাহেব, যে মানুষের এখনই শীতের বস্ত্র আগের থেকে দিলেই ভালো, তাইলে হয় কি ওই ঠান্ডা লাগাটা একটা মানুষ যদি আগে প্রিভেন্ট করতে পারে নিজের ঠান্ডাটাকে, তাইলে কিন্তু তার সেই নিউমোনিয়াটা হবে না, তাদের যে শ্বাসকষ্টটা হবে না, শীতের যে প্রকোপে যে চর্মরোগ সেটা হবে না। তাই আমরা এখানে কিন্তু শীত বস্ত্র অত্যন্ত প্রয়োজন। আর রোগ হওয়ার কারণে এই শীত যখন আসে আমরা বলি যে কিছু ধরনের তেল, যেমন লিকুইড প্যারাফিন অত্যন্ত সস্তা, অথবা সরষের তেল অথবা নারিকেল তেল, এগুলি ব্যবহার করে যদি স্কিনকে ওই ড্রাইনেস থেকে এটাকে ঠিক রাখা যায়, আর স্কিনকে যদি আমরা আর্দ্র রাখতে পারি, তাহলে কিন্তু অনেক চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায়। অথবা যাদের এক্সিস্টিং চর্মরোগে, যেমন সোরিয়াসিস যারা আছে, শীত আসছে মানে আমি দেখতেছি গত 1 মাস ধরে খালি বলছে শীত আসার পর থেকে আমাদের সোরিয়াসিস বাড়তেছে, আমাদের এক্সিমা বাড়তেছে। তার মানে আগের থেকে আমাদেরকে প্রিভিশন দিতে হবে। এবং পা ফেটে যায় আমাদের শীতকালে, সেটা পা ফাটা কিন্তু একটা রোগ, তার মধ্যে সোরিয়াসিস অন্যতম। তো আমি লোকজনকে বলি যে বৃষ্টি আসার আগে ছাতা মেলো, অর্থাৎ শীত আসার আগেই আপনারা ভেসেলিন বা পেট্রোলিয়াম জেলি বা যে কোনো তেল যেটা পান হাতের কাছে, এইটাই ব্যবহার করেন, তাইলে কিন্তু আপনার যে পা ফাটাটা হবে না, এই যে রোগে যা বাড়ে শীতকালে বাড়বে না, হলেও সেটা সহনীয় অবস্থায় থাকবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। জি, এবং এই জায়গাতে অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার আলোচনাটা একটু করতে চাই, যেটা আমাদের প্রতিনিধি রংপুর থেকে বলছিলেন, এই অভিযোগগুলো আর যাতে না থাকে এই জন্যই তো আসলে সংস্কার, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করা, এবং স্বাস্থ্য খাতেও যে দুর্বলতাগুলো, ঘাটতিগুলো আছে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সমস্যার সমাধান করা যায়। যে আমরা চিকিৎসকদের প্রতি সম্মান রেখেই বলছি যে সকলে এই অভিযোগে অভিযুক্ত না, যারা অভিযুক্ত এবং সেই পদ্ধতি কিভাবে পরিবর্তন করা যায়, সেই প্রশ্নটি সেই জায়গা থেকে যে বেসরকারি কোনো হাসপাতালে একজন চিকিৎসক বা যে চিকিৎসক খুব মনোযোগী হয়ে বা মনোযোগ সহকারে চিকিৎসা দিচ্ছেন, একই চিকিৎসক সরকারি হাসপাতালে সেই মনোযোগ নিয়ে চিকিৎসা দিচ্ছেন না। এক্ষেত্রে কি ব্যবস্থার পরিবর্তনটা যদি আলোচনার হিসাবে প্রশ্ন রাখি, যে কিভাবে ব্যবস্থাগত পরিবর্তন করলে এই অভিযোগগুলো আর থাকবে না। আমরা যদি এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে, অনেক দেশে এখন প্রায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ন্যাশনাল হেলথ সিস্টেম আছে। আমাদের যদি লাইন ডাইরেক্টর হেলথ মিনিস্ট্রি, তো হেলথ মিনিস্ট্রির তত্ত্বাবধানে, যদি হেলথ মিনিস্ট্রির তত্ত্বাবধান থাকে তারাই দেখাশোনা করবে। যেমন এখন আমাদের বাংলাদেশে 566টি আছে কি প্রাইভেট সেক্টরের হাসপাতাল, আর সরকারি হাসপাতাল প্রাইভেট আছে 5000 চিকিৎসা কেন্দ্র। তো এইগুলি যদি এত বেশি বৈষম্য হয়, কারণ দেখা গেলো প্রাইভেটে তারা পয়সা দিচ্ছে, ভালো চিকিৎসা পাচ্ছে, সরকারিতে পয়সা দিচ্ছে না, ভালো চিকিৎসা পাচ্ছে না। এটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা কিন্তু আসল। এখানে ডাক্তার ঠিকমতো যাচ্ছে না, যারা কমপ্লেন করলে কেন যাচ্ছে না, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হবে কেন সময় মতো ডাক্তার যাচ্ছে না। ডাক্তারদের এককভাবে দোষারোপ না করে যদি আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশন নাই, ডাক্তার না গেলে তার কি করা হচ্ছে, কেন যাচ্ছে না, আদৌ যাচ্ছে কিনা, কারণগুলো খুঁজে বের করতে হবে। সমন্বয়, যেটা আমাদের যেমন স্বাস্থ্য সমন্বয় করা, স্বাস্থ্যকে এখন যে নতুন একটা রিফর্ম কমিটি করা হয়েছে, এই কমিটি যদি একটা সিস্টেম করেন যে আমাদের দেশে প্রাইভেট হাসপাতালগুলিতে যদি আমাদের 5% রুগীকে বিছানা ফ্রি দেওয়া হয়, 5%ই অনেক, মানে 5000 হাসপাতালে 5% অনেক। এটা 1 নম্বর। আউটডোরে যদি আমরা কিছু রোগী 100 রোগী দেখতে হয়তো সেখানে আমরা যদি বলি যে 1 ঘন্টা ফ্রি রোগী দেখা হবে, তখন লাইন দিয়ে থাকবে তাদেরকে, যে প্রাইভেট, অর্থাৎ প্রাইভেট হাসপাতালকে আমাদের সরকারি হাসপাতাল একই সঙ্গে সমন্বয় যদি করা যায়, তাইলে কিন্তু আমাদের মানুষের দুর্ভোগটা কমে যাবে। খুবই ভালো, কিন্তু আমাদের দেশে এটা কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা বাস্তবায়নের? আমাদের প্রথম কথা, স্বাস্থ্যের যে সংস্কার অনেক চ্যালেঞ্জিং। তার প্রথম কারণ হলো আমাদের বাজেটটা খুব দরকার, কারণ অর্থ ছাড়া সব কিছু সম্ভব না। কারণ আমাদের কিন্তু বাজেট অপ্রতুল স্বাস্থ্য খাতে, বাজেটটা বাড়াইতে হবে। আমাদের কিন্তু এখন ডাক্তারদের বেতন ইত্যাদি যা আছে তার চেয়ে একটু বাড়ানো যায়। আরেকটা জিনিস হলো আমাদের গ্রামে ডাক্তার নাই কেন?
কারণ আমি নিজেও চাকরি করেছি, দেখেছি এক সময় ঢাকা বাংলাদেশে বহু আগে 50 বছর আগে। তো এখানে হলো কি, যে ডাক্তারটা গ্রামে যে বেতন পায় শহরে সেই বেতন পায়। এখন যদি আমরা দেখি যত দূরে যাবে সেন্টার থেকে তত বেতন বেশি। আমি ইরানে চাকরি করেছি, দেখেছি যে যত দূরে যাবে বেতন বেশি। এই জিনিসটা যদি করা হয় এটা একটা খুব সুন্দর জিনিস। আরেকটা জিনিস, একটা মানুষকে গ্রামে বদলি করা হলো, একটা জেলা শহরে, সে আর ঢাকা আসতে পারে না। যদি বলা হয় উনি জেলায় থাকবেন 1 বছর, মহকুমায় বা যে উপজেলায় থাকবেন 1 বছর বা 2 বছর, আবার তাকে আনা হবে। এই যে সিস্টেম করা হয়, একটা কাঠামো তৈরি করা হয়, তাইলে কিন্তু এই জিনিসটা। আর যারা পোস্ট গ্রাজুয়েশন করবেন তারা যে বিভিন্ন দেশে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য আমি দেখছি দেশগুলিতে যে তারা পোস্ট গ্রাজুয়েশন করার গ্রামে গিয়ে কিছু মানে একটা অভিজ্ঞতা অর্জন করে। সেই আমরা বলি একজন যদি পোস্ট গ্রাজুয়েশন করতে হয় তাকে গ্রামে 1 বছর থাকতে হবে, বা উপজেলায় থাকতে হবে, বা মহকুমা বা জেলায়। তৃণমূলের স্বাস্থ্য প্রক্রিয়াটা কেমন সেটা হাতে কলমে শেখার জন্য তাইলে কিন্তু ওই ডাক্তাররা যখন পোস্টিং নিয়ে আবার যাবে তার শিক্ষা আমাদের লোকজন অনেক উপকৃত হবে মানুষকে। কারণ আরেকটা জিনিস, শিক্ষা ব্যবস্থাকে আমাদের একটু রিফর্ম, মানে এই জায়গাটাতেই এই প্রশ্নটি রেখেই কবির চৌধুরী স্যার আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুনবো। সেটা হলো স্বাস্থ্য প্রশাসন এবং স্বাস্থ্য যে শিক্ষার যে অনুষঙ্গ বলি অথবা যে বিভাগ আছেন যারা কাজ করছেন, এই জায়গাতে কতটা সমন্বয় বা সংস্কার প্রয়োজন, এই আলোচনাটিও কিন্তু বিভিন্ন পর্যায় থেকে আসছে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কলেজের শিক্ষা, নার্সিং কলেজের শিক্ষা, বা আমাদের ভোকেশনাল যেসব মেডিকেল ইনস্টিটিউট এদের শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা একটা অপ্রতুল শিক্ষক থাকার কারণে অনেক জায়গায় ঠিকমতো ক্লাস হয়তো শিক্ষক না থাকার কারণে হয় না। এই জিনিসটা সমন্বয় করা যায় যে শিক্ষক যে সাবজেক্টের শিক্ষক যতটুকু প্রয়োজন ততটুকু রাখেন, ক্লাস ঠিকমতো হচ্ছে নাকি। আরেকটা হয় পার্সেন্টেজ, দেখা যায় পরীক্ষার আগে অনেকগুলি পার্সেন্টেজ নাই, তারা ঠিকমতো ক্লাসে আসে নাই। যে ছাত্র ক্লাসে আসে নাই সে ভালো শিখতে পারবে না, সে ভালো পরীক্ষা দিতে পারবে না, সে ভালো ডাক্তার হতে পারবে না। সেই জন্য এই পার্সেন্টেজটা ঠিক করতে খুবই এই ব্যাপারে কড়াকড়ি করতে হবে, আর শিক্ষক ঠিকমতো দিতে হবে, আর খবরদারি করে যে সমন্বয় করতে হবে প্রশাসনের সঙ্গে শিক্ষা ব্যবস্থার। প্রশাসন যেন যে ঠিকমতো শিক্ষা, যে মেডিকেল কলেজগুলি যেভাবে চলার কথা সেভাবে যদি চলে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় শিক্ষক অপ্রতুল, অনেক শিক্ষক কম, বা শিক্ষক নাই, কোনো সাবজেক্টের শিক্ষক নাই। অত ঢাকা শহরে শিক্ষক আছেন, যে মফস্বলে মেডিকেল কলেজে শিক্ষক না আছে, অনেক জায়গায় প্রাইভেট মেডিকেল কলেজ আছে এবং সরকারিও আছে। তো সরকারি যেহেতু অনেক ডাক্তার আছেন, প্রাইভেট মেডিকেল প্রাইভেট শিক্ষক কম। এইগুলো যদি সমন্বয় করে প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেক সাবজেক্টে কয়জন শিক্ষক দরকার, কয়টা ক্লাস দরকার, কয় ঘন্টার লেকচার ক্লাস, কয় ঘন্টা প্র্যাকটিক্যাল ক্লাস, এগুলি ঠিকমতো যদি প্রশাসনের মাধ্যমে ঠিকমতো যদি সমন্বিতভাবে এটাকে করা হয়, এটার একটা বিরাট সংস্থার এগুলো স্বাস্থ্য। কারণ একটা ডাক্তার ভালো হবে না যদি ওই হাসপাতালে রুগী না থাকে। অনেক হাসপাতালে রুগী নাই, সেখানে মেডিকেল কলেজ। অতএব ওই রুগী না দেখলে শিখবে কি? তো সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন চালান তারা যদি ওই জিনিসগুলি খেয়াল করেন যে ওখানে ঠিকমতো শিক্ষক আছে নাকি, সময় মতো ক্লাস হয় কিনা, ওদের কী লেখাপড়া হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে শিক্ষা ব্যবস্থায় যেন কোনো রকম ত্রুটি না থাকে। ত্রুটিপূর্ণ অবস্থায় ডাক্তার যদি পাসও করে তার তো ঘাটতি থাকবে। সেই জন্য ক্লিনিক্যাল এডুকেশনের জন্য বিশেষ করে প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্য ভালো পরিমাণ রুগী থাকে। এই রুগীর পরিমাণটা দেখবেন বেড আছে কিনা, বেডে রুগী আছে কিনা, আউটডোরে রুগী আছে কিনা, এগুলো খুবই। সেক্ষেত্রে কি আমাদের দেশের যে বাস্তবতা যেটা দাঁড়িয়েছে সেই বাস্তবতায় কি বেসরকারি মেডিকেল কলেজগুলোর চেয়ে সরকারি মেডিকেল কলেজগুলোর উপরেই কি আমাদের আস্থা রাখতে হবে? বাস্তবতা কি তাই? না, বাস্তবতা তাই না। অনেক মেডিকেল কলেজ আছে যেগুলি আমরা বেসরকারি, ওখানে অনেক রুগী আছে, ওখানে ভালো। কিন্তু হয় কি, এই যে প্রাইভেট মেডিকেল কলেজে একটু পয়সা দেওয়ার ট্রিটমেন্ট করতে হয়, এই জন্য রুগীর সংখ্যা কম। আমরা যদি প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে যদি বেডের সংখ্যা অনুসারে আমরা তার আনুপাতিক হারে ফ্রি বেড দিই তাহলে কিন্তু রুগীর অভাব হবে না। কারণ মানুষ অনেক সময় ভর্তি হতে পারে না। ভর্তি না হলে একটা ডাক্তার যখন ইন্টার্নশিপ করবে সে তো তার শিক্ষা গ্রহণ করতে হবে বেড না থাকলে। তো অনেক জায়গায় যেমন সমরিত মেডিকেল কলেজে আমি একটা ফ্রি বেড চালু করছি, দেখা যায় সেখানে রুগী কিন্তু বললেই ভর্তি হয়। আর যখনই দেখা গেল অন্য একটা মেডিকেল কলেজ যেখানে পয়সার প্রয়োজন সেখানে রুগীটা ভর্তি হতে পারতেছে না, কারণ আমাদের তো সবচেয়ে বড় সমস্যা সেই ক্যাপাসিটি নাই। তো এই জন্য আমরা যদি এই ফ্রি বেড প্রত্যেকটা মেডিকেল কলেজ চালু করতে পারি তাইলে কিন্তু আমরা রুগী প্রত্যেক মেডিকেল সরকারের থেকেই তো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ সবই সরকার নিয়ন্ত্রণ করে। আমাদের মেডিকেল কলেজ 70টা প্রাইভেট আছে, আর আমরা দেখি এখানে 37টা আছে সরকারি।
সহকারে, সবাই কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। তো যদি সরকার যদি নিয়ন্ত্রণ করে, সরকারের নিয়ম করে দিবে যে এইভাবে আপনারা চলবেন, কারণ আপনার রুগী নাই, ফ্রি বেড করেন, তাহলে ফ্রি রুগী আপনারা পাবেন। এইখানে যদি দরকার হলে ভর্তুকি দিতে হবে, যে যদি দরকার হয় সরকার এমন একটা ফান্ডিং করবে মেডিকেল কলেজ প্রাইভেট। আর একটা বিদেশে যেটা করে যে একটা মানুষটা মেডিকেল কলেজ করে দিল, সরকার এটাকে চালানোর ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেটর সরকার করে। এরকম যদি করা, এটা একটা সুন্দর জিনিস। আমি কানাডা দেখছি যে একটা প্রাইভেট মানুষ হাসপাতাল করে দিয়েছে। হাসপাতাল যেমন একজন ভদ্রলোক, উনি ব্যবসায়ী, সেই হাসপাতাল কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে সরকার। এইটা আমরা করতে পারি যদি আমাদের বড় বড় ব্যবসায়ীরা হাসপাতাল করে দেয়। এরকম তো কিছু মডেল তৈরি করাই যায়। এরকম মডেল তৈরি করে একজন বড় ব্যবসায়ী 1000 কোটি টাকার মালিক, উনি হয়তো হাসপাতাল করে দিলেন এবং ওনার সবই করে দিলেন, কিন্তু এটার অ্যাডমিনিস্ট্রেশন দিলেন সরকারের হাতে। এটা কিন্তু খুবই একটা সুন্দর হয়, কারণ নিশ্চয়ই যারা অর্থবিত্তের মালিক যারা, তারা নিশ্চয়ই মানব সভা এরকম কিছু কাজও তারা করতে চান, কিন্তু অনেক সময় সেই প্ল্যাটফর্মগুলো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আস্থার প্ল্যাটফর্ম খুঁজে পান না বলে অনেক সময় সেই ভরসাটা তারা পান না বা উদ্যোগগুলো নিতে পারেন না। আমি যেমন আমি রেড ক্রিসের চেয়ারম্যান সাহেব হচ্ছে চিটাগাং গেলাম, একটা জেমিসন হাসপাতাল আছে, তারা একটা 16 তলা বিল্ডিং করবে। আমি ওখানে দাঁড়াইয়ে বললাম যে আপনারা এক একটা ফ্লোর যে করবেন তার বাবার নামে, মার নামে, নিজের নামে, আমরা ওই পুরা ফ্লোরের নামকরণ করব। ওখানে বসে আমি অলরেডি 2টা ফ্লোরের জন্য 2 জনে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমরা 2 ফ্লোর করে দেবো। তো এইবার যদি করা হয় প্রত্যেক জায়গায় আমরা এটা করতে পারি। কিন্তু আমাদের যে অনেকগুলি হেলথ সেন্টার আছে যেগুলি অকেজু, যেমন রেড ক্রিস সেন্টারের প্রায় 50-60টা হেলথ সেন্টার আছে, খুব একটা কার্যকর না। এইগুলি যদি কার্যকর হয় আর যদি ন্যাশনাল হেলথ সিস্টেম চালু হয়, এবং এইটার কারণ আমাদের লাইন ডিরেক্টর অফ রেড ক্রিস সেন্টার কিন্তু এই মিনিস্ট্রি অফ হেলথের মাধ্যমে যদি এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে তো অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্রকে আমরা অ্যাক্টিভ করা যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কবির চৌধুরী স্যার। আরও আলোচনা শুনবো। দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার আসাদুল্লাহ হিল গালিব। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা আলোচনা শুনছিলাম যে আসলে স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার যে সর্বশেষ কিভাবে সংস্কারগুলো নিয়ে আসা যায়, কিভাবে পরিবর্তনগুলো করলে স্বাস্থ্য যে সেবা সেটি সকলের জন্য উন্মুক্ত হবে এবং মানুষের যে সামাজিক বা পেশাগত মর্যাদার পরিবর্তে একজন মানুষ হিসাবে স্বাস্থ্যসেবা পাওয়া যে তার অধিকার, সেটি নিশ্চিত হবে। আমরা একটু আলোচনাটা যদি আপনার সাথে এভাবে শুরু করি যে এই শীতের প্রকোপে বা এই শীতের মৌসুমে এক এক এলাকায় শীতের তাপমাত্রা অনুযায়ী অসুখের সংখ্যা বা মাত্রারও কিন্তু বেশ কিছু ভিন্নতা আছে। একটু যদি শুনতে চাই আপনার কাছ থেকে শুরুতেই যে আসলে খুলনার অঞ্চলের মানুষ এই সময় বা এই শীতে যে ধরনের অসুখে ভুগছে এবং আপনি বা আপনার হাসপাতালে যারা আসছেন চিকিৎসা সেবা নিতে, সেই অসুখের ধরনগুলো কেমন এবং সেক্ষেত্রে সেবা প্রদান করতে গিয়ে আপনাদের যে পরিমাণ চিকিৎসক এবং যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সেটি পর্যাপ্ত আছে কিনা? আসলে ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য এবং দর্শকদেরকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে শীতের শুরুতেই দেখবেন যে সবসময় যে ঠান্ডা এবং কাশি যেটা শুরু হয় এবং যাদের অ্যাজমা থাকে তাদের এই সময় প্রকোপটা শুরু হয়ে যায়। তো শীতের শুরুতে মনে করেন যে ডেঙ্গুটা কিছুটা কমে গেলেও দেখা যাচ্ছে শীতের কারণে সর্দি কাশি থেকে অন্য ইনফেকশন যে সকল ডিজিজ আছে এই ডিজিজগুলোর মধ্যে প্রকোপ দেখা যায়। তো একটা সুবিধাগুলো আমাদের হচ্ছে বা আমাদের এখানে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা বলবো না, কিন্তু চিকিৎসা যে ব্যবস্থাটা আছে এখানে এটা যথেষ্ট পরিমাণ প্রতুল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই সময় রোগীটা বেড়ে যাচ্ছে। রোগীর সংখ্যা বাড়ার কারণে ডাক্তারদের দেখা যাচ্ছে যে রোগীর ভর্তির সংখ্যাটা কিছুটা বেড়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে চিকিৎসা দিতে অনেক সময় হিমশিম খেতে হয়। বাট তারপরেও পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে এবং আমার আউটডোর থেকে শুরু করে ইনডোর প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে এটা একটা পূর্ণাঙ্গ যে ব্যবস্থাটা থাকার কথা সেটা আছে। বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের জন্য, দুটো এক্সট্রিম যে এজ আছে তাদের জন্য আসলে একটু কষ্ট এবং এই সংখ্যাটা তাদের এই রোগীটার সংখ্যাটা বেড়ে যাচ্ছে আর কি। এটা হলো বর্তমান অবস্থাটা আর কি। জি, আরেকটি ব্যাপার ডাক্তার আসাদুল্লাহ হিল গালিব ভাই, সেটি হচ্ছে যে এই আলোচনার সূত্র ধরে যে আসলে স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য খাতের যে সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করছে, কিভাবে আসলে যে অভিযোগগুলো আছে যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে নৈরাজ্য, অব্যবস্থাপনা, দুর্নীতির প্রসঙ্গগুলো যে আছে এবং আমরা বিভিন্ন সময় একেবারে সাধারণ মানুষের পক্ষ থেকে, আপনারা সম্মানিত চিকিৎসকদের পক্ষ থেকে দক্ষ চিকিৎসক তৈরি করার জন্য যে ব্যবস্থা এবং যে প্রশাসনিক যে কাঠামো তৈরি করার যে প্রসঙ্গ, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে যে মতামত, সেই মতামতগুলো তৃণমূল পর্যায়ে কি আছে, স্বাস্থ্যসেবাকে ডিসেন্ট্রালাইজড অথবা বিকেন্দ্রীকরণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আপনি একেবারে খুলনাতে কাজ করছেন, এর আগেও নিশ্চয়ই আরও হাসপাতালে সরকারি বা বেসরকারি পর্যায়ে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে, কি পরিবর্তনগুলো প্রত্যাশা করেন? আসলে পরিবর্তন যেটা দরকার দুইটা বিষয়, একটা ব্যবস্থাপনা, একটা সার্ভিস।
ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার মাঠ পর্যায়ে যেটা প্রয়োজন সেটাকে আমাদের সামনে নজরে নিতে হবে। এখন ব্যবস্থাপনা যারা করছেন তখন দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে আসলে কোনটা দরকার এটা আসলে সবসময় আমলে নেওয়া হয় না, এবং যে সকল সাবজেক্টে যে পরিমাণ ডাক্তার দরকার সেই রকম যে একটা সমন্বিত যে প্রয়োগ, যেমন মনে করেন যে আপনি আমাদের বাংলাদেশে শিশু বিশেষজ্ঞ কতজন দরকার, তারপরে প্রত্যেকটা বিশেষজ্ঞ কতজন দরকার, এটা আমাদের আগে থেকে প্ল্যান করা দরকার। সেই অনুযায়ী কিন্তু আমাদের হচ্ছে না, যেটা সমন্বিত উদ্যোগে যেটা দরকার ছিল সেটা হচ্ছে না। তারপরে আমাদের মনে করেন আমি একটা জিনিস বুঝতে পারি, একটা রোগী এসে ফ্লোরে চিকিৎসা নেবে, এটা কোনোভাবেই কিন্তু এটা একেবারেই অমানবিক, একেবারেই অমানবিক। রাত 12টার সময় মানুষ বাড়ি থেকে বের হয়ে গিয়ে সে চিকিৎসা নেবে কোথায়? সরকারি হাসপাতাল মানে কিন্তু সে কোনো বিছানা পাবে না, এটা ধরে নিতে হবে, তাকে ফ্লোরে গিয়ে ঘুমায় চিকিৎসা নিতে হবে। এই যে অমানবিক বিষয়টা অনেক জায়গায় তো আমাদের এই ইনভেস্টমেন্ট আছে, বাট এই ক্ষেত্রে যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার গুলো যে ডেভেলপ করা দরকার সেই জায়গায় কিন্তু আমাদের সমন্বিত একটা উদ্যোগ নাই। সব একটা বাট অধিকাংশই দেখা যাচ্ছে যে সেখানে রোগীর সংখ্যা কোথাও কোথাও কম হচ্ছে, বাট পূর্ণাঙ্গ একটা মনে করেন বিভাগীয় হাসপাতাল, মেডিকেল কলেজ বলেন বা আমাদের সদর হাসপাতাল যেটা আছে, সেখানে একটা পূর্ণাঙ্গ প্রত্যেকটা সাবজেক্টে যে একটা পূর্ণাঙ্গ সেট আপ থাকা দরকার, সেটা কিন্তু সব জায়গায় আসলে নাই। এই জন্য সমন্বিত একটা উদ্যোগ দরকার, সেটা মনে করি আমি সবচেয়ে যেটা বেশি অসুবিধার কথা মনে করি, এটা আসলে ইকোনমিক্যাল প্রবলেমের চেয়ে ম্যানেজমেন্টের প্রবলেমটা আসলে বেশি। আমাদের কতটুকু দরকার সেটা আগে থেকে প্ল্যান নিয়ে আমাদের কাজ করা দরকার ছিল। আর যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আমি মনে করি যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো যারা মনে করেন হেলথ বা বিশেষ করে সব জায়গায় কাজ করছে, একটা সমন্বিত উদ্যোগ দরকার। আমার কাছে মনে হয়েছে একটা গুড রেফারেল সিস্টেম দরকার, সেই গুড রেফারেল সিস্টেমটাও কিন্তু আমাদের কাছে নাই। শুধুমাত্র মনিটরি ফ্যাক্টর কিন্তু এখানে না, সবচেয়ে বড় বিষয় সার্ভিস এবং ম্যানেজমেন্ট, এই জায়গাটা আমাদের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যথেষ্ট ঘাটতি আছে এবং সেগুলোকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে এক সম্মানিত চিকিৎসক হিসাবে আপনি কিংবা আপনার সহকর্মী কিংবা স্টুডিওতে আমাদের বরেণ্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী স্যার আছেন, কি পরামর্শগুলো আপনারা রাখবেন সেটা আমরা বিরতির পরে এই আলোচনাগুলো শুনবো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আসাদুল গালিব। স্যার, এই প্রশ্নটি রেখে যায়, যেটি স্বাস্থ্য বিমা নিয়ে অনেকে এখন কথা বলছেন, এটা কিভাবে বাংলাদেশ শুরু করতে পারে বা সেটি করতে গেলে কিভাবে সেটি শুরু করা যায়। পাশাপাশি শুরুর দিকে যেটি বলেছিলাম আপনার কাছ থেকে, এর আগেও শুনেছি আজকেও শুনতে চাই, যে আমাদের বিশেষ করে যাদের অর্থবিত্তের কোনো ঘাটতি নেই তারা চিকিৎসার ক্ষেত্রে এখনও দেশের বাইরে আস্থা রাখতে চান, কিন্তু আমাদের দেশে তো বলা যেতে পারে দক্ষ এবং নির্ভর করা যায় এরকম সম্মানিত চিকিৎসক আছেন, হাসপাতালের সংখ্যা খুব বেশি না হলেও আছে তো, কিন্তু তারপরে এটা কি মানসিকতার বিষয় নাকি আস্থার বিষয়? প্রথম হলো বিমা ব্যবস্থা, যে বিমা দুই প্রকার, কন্ট্রিবিউটরি, নন কন্ট্রিবিউটরি। যেমন কানাডাতে কোনো টাকা দিতে হয় না, সবার ইন্স্যুর করা আছে, তাদের চিকিৎসা হয়, তারা সরকারি সব ব্যবস্থা করে। আমেরিকাতে আবার কন্ট্রিবিউটরি, টাকা দিতে হয়। এখন যদি আমাদের দেশে আমরা চিন্তা করি, আমরা যদি এখন দেখি যারা তৃণমূলে আছে, আমি ধরলাম 1 কোটি মানুষ, 100 টাকা যদি বছরে তারা দেয় 100 কোটি টাকা। এখন আরেকটু যারা বিত্তশালী যদি দেয় 500 টাকা, 500 কোটি টাকা, আবার 1000 কোটি, তো কত টাকা। এই টাকাটা যদি আমরা ঠিকমতো বিনিয়োগ করে স্বাস্থ্য খাতে খরচ করতে পারি, তাইলে কিন্তু ওই লোকগুলির চিকিৎসায় কোনো ঘাটতি হবে বলে আমি মনে করি না। কারণ মেইন প্রবলেম ওষুধটা, আর ওষুধের কোম্পানি যদি সরকারকে, বিশেষ করে বিমার লোকজনকে একটা অল্প, কারণ একটা ওষুধের যে তৈরি খরচ কিন্তু কম, খুব কম মূল্যে ওষুধ দিতে পারে ওই বিমার যারা করবে তাদের জন্য। এই বিমা ব্যবস্থা করতে পারলে তা অনেক রোগীদের জন্য অনেক সুবিধা, সাশ্রয়ী চিকিৎসা মানুষ পাবে। এখন বিমার সম্বন্ধে একটা প্রবলেম হয়, একজন সারা বছর চিকিৎসা পাবে, কিন্তু বলা হবে আপনি এই টাকা দিলে, ধরুন আপনি 100 টাকা দিলে আপনি 10,000 টাকার চিকিৎসা পাবেন, এরপর আর পাবেন না। যেন এটার কোনো সেটা একটা সীমা ঠিক করে দেওয়া, সিলিং করে দেওয়া হবে। বিমা ব্যবস্থা যদি ঠিকমতো করা যায়, এটা কিন্তু আমরা একবার শুরু করার চেষ্টা করছিলাম সমৃদ্ধ মেডিকেল কলেজে, যে একটা কাউকে দিব, এটা প্রথম একটা গ্রিন কার্ড দিলাম, কাউকে দিলাম ব্লু কার্ড, প্লাটিনাম কার্ড, সিলভার কার্ড, বিভিন্ন কার্ড, টাকা অনুসারে কার্ড সে পাবে। তো সেভাবে আমরা এটা কিন্তু করতে পারি। এটা আমি আশা করি যারা সংস্কারের মধ্যে আছেন এই কমিটি এটা প্রস্তাব রাখতে পারে যে আমরা বিমা চালু করব, বিমার আওতাধীন সবার চিকিৎসা করে এবং ভালো একটা বিমা কোম্পানি এটা চালাবে। বাইরে যাওয়ার মানসিকতা দুইটা জিনিস। 1 নম্বর হইল যে অনেক রোগী মনে করে বাইরে যাওয়ার, আমাদের যেটা দরকার আমি মনে করি আমাদের ডাক্তার এবং রোগীর সঙ্গে যেটা সম্পর্ক, এটা একটু উন্নত করতে হবে। অনেক রোগী এসে বলেন ওরা ভালো করে কথা বলে, আমরা ভালো করে কথা বলি না, এটা কেন? এটা আমাদের দেখতে হবে কি ব্যাপারটা কি, মানে এই কেনটা কি আমাদের একজন চিকিৎসককে অনেক রোগী দেখতে হয়, এটাই কি অন্যতম কারণ কিনা? এটা একটা অন্যতম না। তারপরে অনেক রোগী দেখলে কিন্তু ভালো করে কথা বলা যায় না তা না, কিন্তু কম রোগী দেখেও ভালো কথা বলা যায় না, এটাও আছে। কিন্তু বেশি রোগী, তবে আমরা রোগীর পরিমাণ বেশি কেন, একটা ডাক্তার এত বেশি
ওভারলোডেড। আমি আমার কথাই বলি, এপ্রিল মাসে আমার সিরিয়াল শেষ, আমি কি করব? আমি যে পরিমাণ রুগী দেখি তারপর তার বাড়ানো সম্ভব না, আমার একটা ক্যাপাসিটি আছে। তো সবার ক্যাপাসিটি অনুসারে রুগী দেখবে, কিন্তু ভালো ব্যবহার খুব ইম্পর্টেন্ট। তো অতএব বিদেশ যাওয়ার প্রবণতা আছে, যেমন করোনার সময় কি আমাদের এই এত 1 বছর 1.5 বছর বিদেশ যায় না, আমাদের রুগী তো ওই কারণে কেউ মারা যায় না, বিদেশ যায় নাই বলে, চিকিৎসা ঠিকই হয়েছে। এই এখন যে ইন্ডিয়া যেতে পারতেছে না, অনেক রুগী এসে বলে ইন্ডিয়া যেতে পারছি না, আপনার কাছে আসছি, তো একদিন আসেন না, এখন ইন্ডিয়া দেখাচ্ছেন, ভালো। তো এখন এটা হলো অনেকটা মানসিকতা আছে। কোনো ক্ষেত্রে 2-1 হয়তো ঠিক মতো ডাক্তার দেখায় নাই, চিকিৎসা ভালো হয় না, ওখানে গিয়ে ভালো হয়েছে। আরেকটা ডিপেন্ডেন্সি, অনেকে মনে করে যে আমি বিদেশ গেলে ভালো চিকিৎসা পাবো। এই জিনিসটা আমাদের প্রবণতাটা কমাইতে হবে, আমার ডাক্তারদেরকে আগিয়ে আসতে হবে যে আমরা মানুষকে যদি আশ্বস্ত করতে পারি চিকিৎসা আমরা করবো, আপনার ভালো। তারপরে এখানে আসলে একজন রোগীর যে সেফটি অথবা তার স্বাস্থ্যসেবার সাথে একজন ডাক্তারের বা চিকিৎসকের তো তার যে সেফটি, নিরাপদে স্বাস্থ্যসেবা প্রদান করার সেই অধিকার বা সুযোগগুলো তো নিশ্চিত করতে হবে। 1 নম্বর হলো ডাক্তার সেফটি নিয়ে আমি এর মধ্যে একটা এই ক্লাস নিচ্ছিলাম বিসিএস ডাক্তারদেরকে, যে এখানে তারা বললো যে পেশেন্ট সেফটি, ডক্টর সেফটি সাবজেক্ট ছিল না। তো আমি সেখানে করলাম ডক্টর সেফটি, কারণ আমাদের সে প্রায় দেখা যায় কারণে অনেক কারণে একটা রুগী মারা গেলে রুগী ডাক্তার বই চড়াও হয়, যা অন্য কোথাও আমি দেখি নাই, অনেক দেশে আমি কাজ করেছি। তো আমাদের ডক্টর সেফটির জন্য বিশেষ একটা ব্যবস্থা করতে হবে। পেশেন্ট সেফটি যেমন প্রয়োজন, ডক্টর সেফটি প্রয়োজন। তো আমরা দুইটা একত্রে করে যদি একটা এই যারা এখন আমাদের সংস্কার করবেন, ডক্টর সেফটির উপর গুরুত্ব দিবেন এবং পেশেন্ট সেফটির উপর গুরুত্ব দিবেন, এবং ডক্টর পেশেন্ট রিলেশনশিপ গ্রো করার জন্য কী করার প্রয়োজন এইটাই সংস্কার কমিশন করতে পারবেন। এই ব্যাপারে তারা যদি আমাদের যারা ডাক্তার আছে তাদের সাহায্য চান, তাদের কাছে উপদেশ চান, আমরা কিন্তু সেখানে স্বেচ্ছায় উপদেশ দিই। সেটা একটা মতবিনিময় সবাই করে এই আলাপ আলোচনাগুলোকে, প্রসঙ্গগুলোকে তুলে ধরা যায়, এবং এর মধ্যে দিয়ে সংস্কার কমিশন, স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন, তারা পরামর্শ আকারে সরকারের কাছে তুলে ধরতে পারবে। আমি শেষ মন্তব্যটি এখনই শুনছি না স্যার, শেষে শুনবো। আমাদের সঙ্গে ডাক্তার আসাদুল্লাহ হিল গালিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? গালিব ভাই শুনতে পাচ্ছেন? দর্শক, তিনি সংযোগটি হারিয়ে ফেলেছি, তাকে আমরা নিশ্চয়ই সংযুক্ত হলে শুনবো। স্যার, একটু শুনতে চাই যেটি বলছিলেন, যেটা আসাদুল্লাহ হিল গালিব, একজন সম্মানিত চিকিৎসক, খুলনা মেডিকেল কলেজে তিনি আছেন, তিনি বলছিলেন যে এই সংস্কার কমিশনের কাছে বা স্বাস্থ্য খাতে সংস্কার প্রত্যাশা করলে একটা প্রশাসনিক এবং সেবার জায়গাটিতে পরিবর্তন করতে হবে, এবং এই জায়গাটিকে আমলে নিয়েই যারা বিষয়টিকে বিশ্লেষণ করছেন তারা বলছেন যে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটি পরিবর্তন হলেই সেবার জায়গাটা পরিবর্তন হবে, এমনটি ধারণা রাখা যায়। আপনি কি একমত কিনা? হ্যাঁ, আমি একমত এই জন্য যে এখানে কিন্তু ডাক্তার একা সব কিছু না। একটা হাসপাতালে ডাক্তার কয়জন? একটা বিরাট বডি আছে, সেখানে একজন পরিচালক আছেন, সেখানে একজন উপপরিচালক আছেন, সেখানে সুপারিনটেন্ডেন্ট আছেন, অনেক মানুষ। এটা একটা সমন্বয় করে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যদি সমন্বয় করে ডাক্তাররা কাজ করে, তাহলে রুগীর জন্য ভালো হবে, ডাক্তারের জন্য ভালো হবে, এবং আমাদের দেশে রুগীদের সেবার মানও অনেক উন্নত হবে। এটা সমন্বয় খুবই প্রয়োজন আমি মনে করি। কারণ আমি এর মধ্যে একটা ক্লাসে বলতেছিলাম যে একটা পরিচালকের কি কি কাজ। হাসপাতালে পরিচালক ঢুকি দেখবে হাসপাতাল পরিচ্ছন্ন কিনা, একজন সিগারেট পরে থাকলে পরিচালক, তখন একজন ছাত্র বলছিল যিনি বিসিএস একজন ডাক্তার, বলেন স্যার এটা ওনারা করেন না, আমরা দেখছি না, করতে হবে। পরিচালকের উপর সব দায়িত্ব, উনি দেখবেন কোথায় কি, তিনি তো পরিচালনা করবেন, তিনি পরিচালনা করবেন। অতএব একটা ঝাড়ুদার ঠিকমতো ঝাড়ু দিল কিনা এটা উনি দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। অতএব পরিচালক ঠিকমতো সবগুলো যদি দেখেন, তারপরে এইটাই হলো সমন্বয়, যে পরিচালক এখন কে ঝাড়ু দিল না, ঝাড়ুদার, এটা কিন্তু উনি দেখবেন। তারপরে দেখা গেল একটা ফাইল পড়ে আছে, এটা ঠিকমতো করা হয় নাই, এটা উনি দেখবেন। অতএব যদি ঠিকমতো পরিচালনা করা যায়, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন ভেরি ইম্পর্টেন্ট, যেটা ডক্টর গালিব বলতেছিলেন, ডক্টর গালিব, যে এই দুইটার সঙ্গে সমন্বয় করা যায়, তাইলে কিন্তু আমাদের সেবার মান অনেক অনেক উন্নত হবে। আর যদি পরিচালক মনে এটা আমার দায়িত্ব না, ডাক্তারের দায়িত্ব, এটা কিন্তু দুইজনে মিলেই সবারই দায়িত্ব। মানে কোনো চাপিয়ে দেওয়া অথবা এড়িয়ে যাওয়া, এই মানসিকতা পরিহার করতে হবে, এই মানসিকতা পরিহার করতে হবে। আমরা একেবারে শেষ মন্তব্য শুনবো, শেষে কি বলবেন, আমরা কতটা আস্থা রাখতে পারি যে আসলে আমাদের প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা অথবা স্বাস্থ্য খাত তৈরি হবে বর্তমান সরকারের হাত ধরে? আমরা যেহেতু এক সুন্দর সংস্কার কমিশন হচ্ছে, আমি আশা করব যে প্রফেসর আজাদ খান এটার প্রধান, তো আজাদ খান এত সারা বাংলাদেশে নেটওয়ার্ক করছেন উনি, এনডিএন মানে ডায়াবেটিকের, ওনার একটা বিরাট একটা নেটওয়ার্ক করার অভিজ্ঞতা আছে। আমি আশা করব যে উনি সেই আলোকে যদি সারা দেশে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা হেলথ সেন্টারকে সুন্দরভাবে, যেমন সব ডায়াবেটিকের নাম আছে, সব জায়গায় খুব ভালো করতেছে। আমরা আশা করব ওনার নেতৃত্বে, এবং যারা আছেন সবাই খুবই অভিজ্ঞ, সবাই ভালো, এবং সবাই মিলে এটা যদি করতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটা হেলথ সেন্টার এবং সেই আদলে ঘরা হবে, এবং একই ধরনের চিকিৎসা হবে, এবং মানুষ উপকৃত হবে, বিদেশ যাওয়ার প্রবণতা কমে যাবে।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী এবং ডাক্তার আসাদুল্লাহ হিল গালিব এবং বাদশাহ ওসমানী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।